26A যে ক্লাস আছে সেটা হচ্ছে সন্ধির উপরে। তো প্রিভিয়াসলি যেগুলো হয়েছিল সেগুলো গ্রামারের ব্যাপারগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। যদিও 28-এর ক্লাসটাতেও কিছুটা আছে ট্রান্সলেশনের খুঁটিনাটি। 28-এর ক্লাসটা হবে, 28-এর ক্লাসের সাথে সেন্টেন্স অ্যানালিসিসের ওপর আমি ভাবছি কিছুটা ক্লাস করাবো। কিছু জিনিস আমি জোগাড় করেছি, মানে ওইগুলো কাজে লাগবে যে ট্রান্সলেশনের জন্য। নোট পড়ার যে পালি সেটা ব্যাপার স্যাপার তো হয়ে গেছে যা কিছু শেখার। তো বড় বড় পালিতে একটু বাক্য থাকে, মহাপরিনির্বাণ সূত্র যখন পড়ানো হবে বা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে সালের কোশ্চেনের ট্রান্সলেশনগুলো দেখবে ওখানে বেশ জটিল আছে, সেইগুলোকে যাতে একটু হজম করা যায় সেই জন্য ওগুলো থাকবে। আর আরেকটা ক্লাস আমি নেব 29-এর দিকে, মানে এইগুলো শেষ হলে। সেটা হচ্ছে পালিতে কিভাবে নোট লিখতে হবে বা কিভাবে চেঞ্জ করতে হবে ল্যাঙ্গুয়েজ, সেগুলোর ওপরে। তো ওগুলো হওয়ার পরে তারপরে 29-এর দিকে ক্লাসগুলো শুরু হবে যা কিছু। তো সন্ধির যে ক্লাস আছে, সন্ধির ক্লাসের বিষয়গুলো বেশ জটিল আছে। সন্ধির ব্যাপারটা এমনিতে সবাই জানে, কিন্তু পালি যে সন্ধি আছে সেখানে কিছু স্পেসিফিকেশান আছে। কীরকম? তো এখানে বেসিক্সগুলো আগে বলা হচ্ছে। ইন জেনারেল সন্ধি মানে হচ্ছে একাধিক বর্ণ যখন এক জায়গায় আসে সেটাকে সন্ধি বলে। যেমন দুটো রাজার মধ্যে সন্ধি হচ্ছে, দুজন এক জায়গায় এসে একত্রিত হচ্ছে, এটা বোঝাচ্ছে। তো সন্ধি যে শব্দটা আছে এটা অ্যাকচুয়ালি এই স, অ, ন, অ, ধ, এই মানে স, অ, ন, ধ, ই এই বর্ণগুলো এক জায়গায় হয়ে সন্ধি হচ্ছে। প্রত্যেকটা শব্দই হচ্ছে এরকম কিছু বর্ণগুচ্ছ মিলে হয়। তো সেইটাই হচ্ছে সন্ধি। এইবার বর্ণগুলো যখন এক জায়গায় আসছে তখন কোথাও কোনো বর্ণের লোপ হচ্ছে, কোথাও আগম হচ্ছে, ইত্যাদি হয়। বাট সন্ধি হচ্ছে অ্যাকচুয়ালি বর্ণগুলোর একত্রীকরণ। তো সন্ধির মধ্যে দেখা যাবে দুটি শব্দের যে বর্ণ সেগুলো সংযুক্ত হয়ে একটা নতুন শব্দের আকৃতি তৈরি হচ্ছে। যেমন দোধকং ইচ্ছতি, এটা তো আমাদের যে ইয়ের মধ্যে ছিল ছন্দের এতে, সেটা কি হচ্ছে দোধকম ইচ্ছতি। অনুসার অ ছিল, এখানটা জুড়ে গিয়ে ম হয়ে যাচ্ছে। তো আমাদের প্রয়োজন সংশ্লেষণ না বিশ্লেষণ। মানে ইন জেনারেল সন্ধি বলতে আমরা কি শিখি? বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়, এরকমভাবে। তো বিদ্যার সাথে আলয় যোগ করে বিদ্যালয় শব্দ গঠন করাটা আমাদের উদ্দেশ্য না, কেননা পালিতে আমরা লিখছি না। মানে পালিতে যে 200 নাম্বার আছে সেটা তোমাদের নোট দেয়া হচ্ছে, সেই নোটটাকেই তোমরা তৈরি করে লিখবে, বড় জোরে একটু অদল বদল করতে পারো। ট্রান্সলেশন যেটা আছে সে 50 নাম্বার পালি, তার মধ্য থেকে 28 নাম্বার হচ্ছে পালি থেকে ইংরাজি ট্রান্সলেশন করতে হচ্ছে। সুতরাং সেখানেও তোমাদের পালিতে লিখতে হচ্ছে না। তোমরা পালিতে লিখবে কোথায়? সেটা হচ্ছে 22 নাম্বার যখন ইংরাজি থেকে পালি ট্রান্সলেশন হবে সেইখানে। তো তোমাদের নিজেদের পালিতে লেখার ব্যাপার স্যাপার হচ্ছে শুধুমাত্র এই 22 নাম্বারে। বাকি টোটাল 400 নাম্বার সিলেবাসের জন্য কোথাও নিজেদের পালিতে লিখতে হবে না। তোমাদের শুধু যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে পালিতে যদি কিছু দিয়ে দেয়া হয় সেইটাকে কি করে আমি মিনিংটা বুঝবো, সেটা 200 নাম্বার নোট তৈরিই করতে যাও বা ইংরাজি থেকে পালি ট্রান্সলেশনই করতে যাও। বোঝা গেল? তো সুতরাং আমরা মানে পালিতে সন্ধিবদ্ধ শব্দ তৈরি করব না, যে এইটার সাথে ওটা মিলিয়ে নতুন সন্ধি করছি। আমরা কি করব? যেখানে সন্ধিবদ্ধ হয়ে আছে সেইটাকে ভেঙে বিশ্লেষণ করার চেষ্টা করব, বা সেটাই হচ্ছে আমাদের প্রয়োজন এখানে। তো সেটাই নিচে বলা আছে যে আমরা এই দোধকং প্লাস ইচ্ছতি দোধকম ইচ্ছতি আর বানাবো না। আমরা কি দোধকম ইচ্ছতি অলরেডি একটা নোটের মধ্যে আছে, ছন্দের যে দোধকম ইচ্ছতি চেয়ে ভাবা ভাগা, দোধক ছন্দের যে উদাহরণ, সেইটাকে বোঝার চেষ্টা করতে হবে যে এইখানে যেটা আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে দোধকং প্লাস ইচ্ছতি। এই যে এটাকে ভেঙে দেখানো বা অনুমান করা, এটাই হচ্ছে আমাদের কাজ। তো সন্ধিটাকে আমরা চেষ্টা করব সেইভাবে পড়ার। এরপরে সমাস এবং 28-এর যে ক্লাস আছে বাক্য বিশ্লেষণের, সেটার মধ্যেও কতটা এই ধরনের জিনিসগুলো থাকবে।
এবারে আধুনিক ভাষাগুলিতে যথেষ্টভাবে সন্ধি হয় না। বাংলাতে শব্দগুলো সাধারণত গোটা গোটাই থাকে, ইংরাজিতেও তাই। স্টিল যে কোনো ভাষার একটা কমন একটা প্রবৃত্তি। তো কোথা থেকে, এটাকে আমরা কোত্থেকে বলি। তো তা হলে এটাকে অনেক সময় থালে এরকম টাইপের বলে, বা তালে, একটু গ্রামের দিকের উচ্চারণে এরকম শুনতে পাওয়া যায়। বা ইংরাজিতেও মানে আই গট আ পেন, আই গট আ পেন এরকম উচ্চারণ করে না, বা আমেরিকান ইংলিশে দেখবে এরকম লেখে অনেক সময়, GOTT। এই গট আর এর সন্ধিও এরকম হয়ে যাচ্ছে, যে কোনো ভাষাতে এগুলো হয়। কিন্তু পালি সংস্কৃত যে আছে সেখানে অত্যধিক হয়, মানে সেটা পীড়াদায়ক হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো ব্যাপারটা হচ্ছে, ধরো কেউ শব্দরূপ জানে, ধাতুরূপ জানে, কিন্তু সন্ধি হয়ে এমন একটা আকৃতি তৈরি হয়ে যাচ্ছে সেটাকে আর উদ্ধার করা যাচ্ছে না। যেমন মৎস্যেব দকে যথা, এটা দেখলে সবাই ঘাবড়ে যাবে, কিন্তু এটাকে সন্ধিটা ভাঙলে মৎস্য ইব উদকে যথা। মৎস্য ইব, ইব মানে মতো, মাছের মতো, উদকে, উদক মানে জল, উদকে জলের মধ্যে যথা, যেমন, মানে যেমন জলের মধ্যে মাছের মতো, এইটা হচ্ছে কথাটার অর্থ। কিন্তু মৎস্য ইব উদকে এই তিনটে শব্দের অর্থ জানলেও সন্ধি যদি কেউ না জানে বা সন্ধি বিচ্ছেদ যদি করতে না পারে, তাহলে কিন্তু এটা বুঝতে পারে না যেটা কী লেখা মৎস্য উদকে। তো এইটা হলো সন্ধির প্রয়োজনীয়তা। এবার সন্ধি বোঝার জন্য আমরা দুটি ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে শব্দের শেষ, মানে প্রথম শব্দের শেষ, আর হচ্ছে পরবর্তী শব্দের আদিবর্ণ, সেগুলো আলাদা করতে হবে। তারপর যেরকম বিধান আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে। শেষে হচ্ছে অবশিষ্ট স্বরব্যঞ্জন যুক্ত হতে হবে। সন্ধি শেখার জন্য এটা তিনটে স্টেপ বলা হচ্ছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ফার্স্ট ওয়ার্ডের লাস্ট লেটার আর লাস্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার, যেই জায়গাটায় সন্ধি হচ্ছে সেই বর্ণগুলো আলাদা করা, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এবার সন্ধির যে নিয়ম সেটা করা। 3 নাম্বার হচ্ছে যে বর্ণগুলোকে সংযুক্ত করা, মানে প্রথমে একটা জিনিস অপারেশন করলে যেমন হয়, কাটে, কেটে যা করার ভিতরে করলো দিয়ে ওটাকে জুড়ে দেয়, এখানে হচ্ছে সেই রকম। প্রথমে আলাদা করা হলো, দিয়ে তাদের মধ্যে সন্ধির যা নিয়ম হলো করা হলো, দিয়ে পুনরায় তাদের জুড়ে দেওয়া হলো। এক্সাম্পলি দোদকং ইচ্ছতি, ওটাকে দিয়ে যদি বলা হয় দোদকং ইচ্ছতি, এখানে সন্ধি যে হবে, দোদকংয়ের লাস্ট কী আছে অনুস্বার, ইচ্ছতির ফার্স্ট কী আছে ই, এই দুয়ের মধ্যে সন্ধি হয়ে এটাকে আলাদা করা হলো। তারপরে সন্ধির নিয়ম আছে, এটা পরের দিকে আছে, যে অনুস্বারের পরে স্বরবর্ণ থাকলে সেখানে ম হয়, তাহলে অনুস্বারকে করে দেওয়া হলো ম। এইবার তারপর বলছে কি জুড়ে দিতে হবে, সংযোগ করলে কি হবে, ম প্লাস ই মি, দোধক মিচ্ছতি, একবারে করলে এটা দাঁড়াচ্ছে। তো এই জায়গাটা একটু অভ্যাস করতে হবে। এটা কেউ এমন কিছু বড় মানে পণ্ডিত হয়ে যায়নি যে একবারে দেখে বুঝতে পেরে যাবে। এটা অনেকের ক্ষেত্রেই সমস্যা, ইভেন আমাদেরও অনেক ক্ষেত্রে সন্ধি বুঝতেই হয়। তো সেক্ষেত্রে এতটা হয়তো নয় যে ওই অক্ষরটা আলাদা করে করতে হচ্ছে, কিন্তু ওই পদ্ধতিতে প্রথম দিকে অভ্যাস করা প্রয়োজন, তাতে খুব প্রিসাইজলি জিনিসটা বোঝা যাবে। এখানে কিন্তু সন্ধি ওই মানে সন্ধি বিচ্ছেদ করো বলে 4টে মুখস্থ করে নিলাম দিয়ে লিখে দিলাম, সেই উদ্দেশ্যে এটা হচ্ছে না। এটা হচ্ছে ট্রান্সলেশনের জন্য, যে যেখানে সন্ধি হয়ে থাকবে সেইটা যেন দেখে বুঝতে পারবে। তো সুতরাং এটা জিনিসটাকে শিখতে হবে, এটা মুখস্থের বিষয় নয়। সুতরাং এই টেকনিকটা ইউজ করা প্রয়োজন আছে, এবং বেশ কিছু ক্ষেত্রে উদাহরণ আমি সেইভাবে দেখিয়েছি। এবার সন্ধি সম্বন্ধে আমাদের বেশ কিছু অভিজ্ঞতা আছে, তবে পালির যে সন্ধি সেটা বাংলা বা সংস্কৃতের সন্ধির থেকে বেশ কিছুটা আলাদা, মিলও আছে কিছুটা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন বিদ্যালয়, আমরা কি বলি বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। তো এই বিদ্যার যে এখানে ভাঙলে কি হচ্ছে
আ থাকছে, এখানে আলয়ের আ হচ্ছে। বাংলায় আমরা কি ভাবি যে আ আর প্লাস আ, দুটো আ মিলে গিয়ে হয়ে যাচ্ছে একটা আ। কিন্তু পালিতে কিভাবে হয়? পালিতে বলে যে এই দুটো আ ছিল, এই আটা কেটে যাচ্ছে, দুটো মিলে একটা হচ্ছে না। এবার মনে হতে পারে এর তো একই তো ব্যাপার, সেই তো একটা বর্ণই হচ্ছে, কিন্তু না, এটা যথেষ্ট আলাদা। এটা পরবর্তী জায়গাগুলো দেখলে বুঝতে পারবে। তো সুতরাং বাংলা সন্ধির যে নিয়ম আছে সেগুলো এখানে অ্যাপ্লাই হবে না। আর একটা বিষয় হচ্ছে, যেটা অলরেডি তোমরা জানো, সেটা হচ্ছে দুটো বর্ণ যখন এক জায়গায় আসে তখন বেশ কিছু পরিবর্তন হয়। হতেও পারে, নাও পারে, ম্যান্ডেটরি না। যেমন এখানে যেটা বলো, দুটো আ পাশাপাশি আছে, সেটা লোপ পেল। তার আগে দোধাকং ইচ্ছতি অনুসারের পরে ই ছিল, অনুসারটা ম হয়ে গেল, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কি হয়, যখন একটা বর্ণ ছিল সেই বর্ণটা আর থাকে না, সেটা লোপ পায়। যেমন এখানে দুটো আ ছিল, একটা আ বাদ গেল, এটাকে লোপ বলছে। কোনো কোনো সময় একটা নতুন বর্ণ আসে, সেটাকে আগম বলে। এর উদাহরণ পরে দেখতে পাবে। অলরেডি তোমরা স্বরাগম টরাগম এসব দেখেছো, যেটা লিঙ্গুইস্টিক্সের ক্লাসে সেই বিষয় আসছে। আর কোনো কোনো ক্ষেত্রে, বা যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি হয়, একটা বর্ণ অন্য বর্ণে পরিবর্তিত হয়। যেমন আমরা এই দোধাকং ইচ্ছদিতে দেখলাম অনুসারের জায়গায় ম হচ্ছে। অনুস্বার লোপ চলে গেল না, বাইরে থেকে কোনো বর্ণও এলো না, কিন্তু ও নিজে চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে আদেশ। তো লোপ, আগম, আদেশ, এই তিনটি জিনিস যখন দুটো বর্ণ একত্র আসে সেখানে হয়। এমন নয় যে হতেই হবে, কিন্তু প্রায়শই কোনো না কোনো একটা অ্যাপ্লাই হয়। কোনো কোনো ক্ষেত্রে একাধিক নিয়ম হয়, প্রথমে লোপ হলো, তারপর আবার আদেশ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এইরকম। আচ্ছা, ওই উদাহরণগুলো এখানে দেওয়া আছে। যেমন বিদ্যালয়, এখানে আটা লোপ পাচ্ছে। দোধাকং ইচ্ছের অনুসারটা এখানে ম হয়ে যাচ্ছে। আবার পরিযুক্ত অন্ত, পরিয়ন্ত, এখানে ই আর অ, পরির ই আছে এখানটা, মানে ক্লিয়ারলি বোঝা যায় বর্ণগুলো আলাদা করতে হবে। পরির শেষে ই আছে, অন্ততে অ আছে, মাঝখানে চলে এলো ইয়, পরিয়ন্ত। এখানে য় এর আগম হলো। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে সন্ধির সাথে বর্ণ পরিবর্তনের কিছুটা মিল আছে। তো দুটোকে পাশাপাশি রেখে চেষ্টা করতে হবে একটু বোঝার বা কম্পেয়ার করার। তো যেমন অতিযুক্ত অন্ত, বাংলায় আমরা জানি এটা হচ্ছে অত্যন্ত হয়। এটা সিম্পল, অতির ই আছে, অন্তের অ আছে, এই বর্ণগুলো আলাদা করা হলো, সেপারেশন। ইটা জ হয়, জ করা হলো, জুড়ে দেওয়া হলো, মানে এটা হচ্ছে জ হচ্ছে, এই জটা আবার এইখানে এই ত জ, এটা সিম্পল, তয় জ বলা, অত্যন্ত। আর তয় জফলা যেটা আছে, তয় জফলা পালিতে চয় জ হয়, তাহলে হয়ে গেল অচ্ছন্ত। তাহলে অ্যাকচুয়ালি পালি সন্ধিতে কিন্তু বলে অতিযুক্ত অন্ত ইকুয়ালস টু অচ্ছন্ত, কিন্তু এইটা আসছে ভায়া এই যে প্রসেস। বোধজঙ্গ কী হতে পারে, এটা প্রশ্ন আছে, এটা আমি বলেই দিচ্ছি। বোধি প্লাস অঙ্গ, এখানে ই আসছে, এখানে অ আসছে, তাহলে ভাঙলে কী হচ্ছে, বোধ ই অ গো, ইটা হয়ে যাচ্ছে জ। তাহলে কী হচ্ছে, ধ জ অ, ধয়ে জফলা, বয়কা, ধয়ে জফলা, আর অঙ্গয়ে গয়ে রইল পড়ে, বোদ্ধঙ্গ। ধয়ে জফলা কী চেঞ্জ হয়, জয়ে জ হয়, তাহলে হয়ে গেল বোধজঙ্গ। তাহলে বোধিযুক্ত অঙ্গ বোধজঙ্গ, এটা পালি সন্ধি হচ্ছে, মানে জয়ে জ। এইটা কিন্তু অনেকের চোখে ঠেকবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সন্ধি এবং বর্ণ পরিবর্তন দুটো মিলে হচ্ছে, মানে বোধ সাইডটাকে দেখতে হবে, নাহলে ঠিক ক্লিয়ার আসবে না। যদিও এটার জন্য পালি সন্ধির অন্য নিয়ম আছে, সব্যচন্তি, অজ্জ অধি, এরকম টাইপের সূত্র আছে। স্টিল এটাকে এই রকমভাবে মনে রাখলে আরও ক্লিয়ার হবে।
এবার সন্ধি 3 রকমের হয়। সন্ধি কত রকমের হয় তাই নিয়ে মতভেদ আছে, কিন্তু এখানে হচ্ছে আমরা জিনিসটা বোঝার জন্য পড়ব। গ্রামার যে ফার্স্ট পেপার যে গ্রামার পোর্শন আছে ওখানেও সন্ধি আসে, কিন্তু ওখানটা যেরকম নোট আছে সেরকমভাবে সেটাকে দেখা হবে। এখানে মোটামুটি ওভারঅল বোঝার জন্য সন্ধির স্ট্রাকচারগুলো দেখা হবে। তো সন্ধি হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে দুটো স্বরবর্ণের মধ্যে সন্ধি হলে স্বরসন্ধি, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি হলে সেটা হচ্ছে মিশ্র সন্ধি, আর অনুস্বারের সাথে যদি সন্ধি হয় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সেটা হচ্ছে অনুস্বার সন্ধি। অনুস্বারকে পালিতে নিগ্রহিত বলা হয়, তো জেনারেলি ওটা নিগ্রহিত সন্ধি বলা হয়। তো এরপরে আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি মানে মিশ্র সন্ধি বা নিগ্রহী সন্ধি সেগুলো দেখব। স্বরসন্ধি তো জেনারেলি স্বরবর্ণের মানে দুটো স্বরবর্ণের যে সন্ধি সেটা, তো এটা দুরকমভাবে মোটামুটি আমরা দেখতে পারি। একটা হচ্ছে লোপের মাধ্যমে, একটা আগমের মাধ্যমে। তো লোপের মাধ্যমে হচ্ছে স্বরলোপ সন্ধি। তো পালিতে পরপর দুটি স্বরবর্ণ থাকলে কোনো একটি স্বরবর্ণ লোপ পায়। স্বরবর্ণ এমনি থাকবে না, মানে যেমন আমরা ওই লিখলাম না বিদ্যাযুক্ত আলয়, ওটাকে ভেঙে নিতে হবে তাহলে বুঝতে সুবিধা হবে। তো দুখানা আ পরপর আছে, তো কোনো একটা লোপ পাবে, এটা জেনারেল রুল। তো পূর্ব বা পরস্বর কোনো একটি লোপ পায়। তো দুটি আলাদা শব্দের সন্ধিতে লোপ স্থানে রোমান স্ক্রিপ্টে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। ধরো এইটা লোপ পেল, দুটো এই যে আমরা এক্সট্র্যাক্ট করে নিলাম বর্ণ, এইটা লোপ পাচ্ছে, তাহলে এইটা লোপ পেলে আমাদের চলে গেল। এইখানে একটা এই রোমান স্ক্রিপ্টে এরকম দেয়। ধরা যাক এটা হচ্ছে যে সো প্লাস এ ব, ও আছে এ আছে, এইখানেই এটা লোপ পাচ্ছে, এইখানে অ্যাপোস্ট্রফি হবে, দিয়ে এটাকে লেখা হবে সো ব। এবার এটা চলে গেছে সো ব। আবার যদি এটা উল্টোটা হয়, ফার্স্টটা লোপ পায়, এটা চলে যাচ্ছে, এ ব যা ছিল রইল, তখন এটাকে অ্যাপোস্ট্রফি সে ব এইভাবে লেখা হয়। রোমান স্ক্রিপ্টে দেখবে এরকম অ্যাপোস্ট্রফি দেওয়া থাকে অনেক সময়। ওটার তাৎপর্য হচ্ছে এটা, কিন্তু বাংলায় এটা ঠিকঠাক ব্যবহার করা যায় না। এবং একটা জিনিস মনে রাখবে, কেবলমাত্র পরস্বরের লোপ হলেই বাংলাতে অ্যাপোস্ট্রফিটা ইউজ হয়। দ্যাট ইজ এইটাকে এইভাবে লিখবে সো ব, এই অ্যাপোস্ট্রফি দিয়ে বটাতে পরস্বরের লোপ হলে। এটা সেকেন্ড যেটা আছে পরেরটা লোপ হচ্ছে, পুরস্বরের লোপ হলে কিন্তু ওটা দেখানো যায় না বাংলাতে। মানে এটাকে সে বটাকে যদি কেউ সে অ্যাপোস্ট্রফি ব লেখে এটা ভুল হবে। কেবল পরস্বরের লোপের ক্ষেত্রে এটা করা যায়, না দিলেও চলে। দিলে ওটা একটা কায়দা হয়, মানে পাণ্ডিত্য জাহির হয় যাকে বলে। বা তোমাদের নোটেও অনেক ক্ষেত্রে দেখবে অ্যাপোস্ট্রফি দেয়া থাকে, ওটা হচ্ছে এই পরস্বরের লোপকে ইন্ডিকেট করছে। আর আগম ইত্যাদি বিশেষভাবে দেখানো হয়, সেটা যথাস্থানে দ্রষ্টব্য। কোনখানে কীভাবে দেখানো হয় সেগুলো দেওয়া আছে। কেননা রোমান স্ক্রিপ্টের কথা বলার কারণ, ট্রান্সলেশনগুলো রোমান স্ক্রিপ্টেই থাকবে সালের কোশ্চেনে, তো ওখান থেকে বুঝতে সুবিধা হবে। এবার যে পূর্বলোপের বিষয় বলা হচ্ছে, তো এখানেও বর্ষশত উপসম্পন্ন। উদাহরণটা একটু কঠিন আছে স্টিল, মানে আমি তোমাদের জানা এক্সাম্পলগুলোকেই এখানে দেওয়ার চেষ্টা করি। মানে প্রিভিয়াসলি যে পালি পড়েছো, এটা 26-এর ক্লাস আছে, সুতরাং 26 পূর্ববর্তী যা কিছু ক্লাস হয়েছে সেখান থেকে উদাহরণগুলো নেওয়া হয়েছে। এটা হয়তো অনেকে বুঝতে পারছো, বর্ষ শতুপসন্ন মানে যেটা একদম ভিক্ষুণী সংঘর নোটে ছিল, বর্ষ শতুপসন্নায় তদহ প্রসন্নস্য, যে কী ছিল, প্রত্যুত্থানং অঞ্জলিকরণং স্বামীজি অম্ম কর্তব্য, সেই। তো এখানে হচ্ছে বর্ষশত আর উপসম্পন্ন। উপসম্পন্ন মানে যে যে উপসম্পদা লাভ করেছে, ভিক্ষু হয়েছে সেইটা। তো বর্ষশতকে ভাঙলে কি হচ্ছে, বর্ষশত, অ কাটছে, এইটা একটু স্পেস দিলে ভালো হতো। আর উপসম্পন্নর উ আছে, তো এদের দুজনের মধ্যে সন্ধি হবে। কি হচ্ছে এখানে, পূর্বস্বরের লোপের কথা বলা আছে, পূর্বস্বর কে আছে, অ, অ গেল কেটে,
বর্ষসৎ আর উ রইল পড়ে। তো প্রথম অ যেটা লোপ পেল। এবার তারপর যে কথাটা বলেছিল জুড়ে দিতে হবে, তাহলে ত এ হসন্ত উ কি হয় তু, তাহলে বর্ষ শতুপসন্ন, একবারে হয়ে গেল শব্দটা। রোমান স্ক্রিপ্টে লিখলে এরকম হচ্ছে বর্ষ শতুপসন্ন। এইখানে অ্যাপোস্ট্রফিটা দিলে হচ্ছে এইখানে তয়ের পরে লোপ হয়েছে, এইখানে অ্যাপোস্ট্রফিটা বসবে। বাট যেহেতু এটা একটা সমাসবদ্ধ শব্দ, মানে যদি দুটো আলাদা শব্দ হতো, সেপারেট ওয়ার্ড, সেপারেট বিভক্তিযুক্ত শব্দ, তখন এই অ্যাপোস্ট্রফিটা দেয়। বর্ষ শতপ্রসন্ন হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, এই জন্য এখানে অ্যাপোস্ট্রফিটা দেওয়া হয় না। এখানে তাহলে কী হচ্ছে, অ প্লাস অ সমান হচ্ছে অ, বাট এইখানে ও আচ্ছা এইখানে উদাহরণ দেয়া হচ্ছে পরপর, মাল্টিপল উদাহরণ আছে। তো এগুলো আধুনিক পালি ভাষা শিক্ষার সেকেন্ড ভলিউম থেকে নেওয়া হয়েছে, এটা মুছলে না মুছলে হবে না। তো এখানে দেখো দুটো অ থাকবে, তার মধ্যে ফার্স্ট অটা লোপ পাবে, এখানে আমরা পূর্ব লোপ দেখছি, প্রথমটা লোপ পাবে। বন্দীয় যুক্ত অজ্ঞং বন্দী অজ্ঞং, এখানে কি কার্য সেটা হচ্ছে এই অন্তস্থ অ থেকে এটা অটা কেটে নেওয়া হলো, অ প্লাস অ, এই অটা লোপ পেলো, জুড়ে দেওয়া হলো বন্দী অজ্ঞং। তারপরে উদাহরণে আছে উ এর সাথে অ এর সাথে উ এর, অমনুষ্যর শেষে কি আছে অ, উপদ্রবে কি আছে উ, এই অটা কাটলো, শয়ে শ মানে বসন্ত দেওয়া হয়েছিল দিয়ে অটা করা হলো, শয়ে শ উকার হচ্ছে শয়ে শয়ে হস্য, তাহলে অমন অমনুসুপদ্দব, অমনুসুপদ্দব, এইটা শটা ডবল হবে, অমনুষ্য উপদ্রব অমনুসুপদ্দব। বাকিগুলো এরকম পরপর দেয়া থাকছে। পইয়া যুক্ত ইন্দ্রিয়ং পইন্দ্রিয়ম, এখানে কি আছে আ, এখানে কি আছে ই, এই আটা কাটবে আর ইটা গিয়ে এখানে ঢুকবে, তাহলে পইন্দ্রিয়ম। এগুলো প্রত্যেকটা ধরে ধরে পড়বে, মানে গ্রামারের ক্লাস অলওয়েজ বলেছি প্র্যাকটিসের উপর এ করে। হ্যাঁ, দুখানা স্বরবর্ণ থাকলে পূর্বস্বর লোপ পায়, একটা উদাহরণ পড়ে মুখস্থ করে নিলাম, ওটা কোনো কাজেই লাগবে না। সেই কারণে এখানে প্র্যাকটিসগুলোর জন্য এই বসানো হয়েছে। তো প্রত্যেকটা ধরে ধরে দেখবে, এটাতে একটা বেসিক নলেজ তৈরি হবে। পরে যখন ট্রান্সলেশনগুলো সালের কোশ্চেনের পড়া হবে বা মহাপরিনির্বাণ সূত্র, সেখানে দেখবে নিজেদের অ্যাজামশানের সুবিধা হবে, আদারওয়াইজ ভীষণই জটিল হয়ে যাবে। তো প্রতি ক্ষেত্রে এটা তাও দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিকেশন করে, এটা ভেঙে ভেঙে একবার করে দেখে নিতে পারো। তিনি ইমানি, এখানে ই আছে, এখানে ই আছে, একটা ই কাটলো, এই ইটা এর ঘাড়ে চাপলো, তিনি মেন, তিনি মানি। নোহি এতং, এখানে ই আছে, এতংয়ের এ আছে, ইটা কাটলো, এটা এদিকে চলে এলো, নো হেতং। দীর্ঘই ও ভিক্ষুণী ওবাদ, এখানে দীর্ঘই আছে, ওবাদ ও আছে, ইটা চলে গেল, ওটা এর জায়গায় নিল, তো নিয়ের জায়গায় হয়ে গেল নো। মাতু উপত্থানং, উ আর উ একটা উ রয়েছে, মাতু উপত্থানং। সমেতু আয়স্মা, এখানে তু এর সাথে আছে উ, আয়স্মাতে আছে আ, উটা কাটলো, আটা তার জায়গায় গিয়ে ঢুকে গেল, সমেত আয়স্মা। সব্যে এব, এ আছে, এ আছে, একটা এ কাটলো, একটা এ জুড়ে গেল, সব্যে এব। অসন্ত এত্থ, ও আছে, এ আছে, ওটা কাটলো, অসন্তেত্থ। অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্রোস্ট্রফিটা হবে না এই দুটোতে, পরস্বরের লোপ হলেই তবে অ্যাপোস্ট্রফি বসে, পূর্বস্বরের লোপে না, এখানে সব ফার্স্টটা কাটছে। অবিভু আয়তনং, উটা কাটছে, অবিভায়তনং। লোকে অজ্ঞ, এ প্লাস অ আছে, এটা কাটছে, লোকজ্ঞ। মানে এটার দু তিন স্টেপে করলে এটা ক্লিয়ার হয়। লোক, এখানে রইল এ, আর অজ্ঞর অ, গয়ে গয়ে ওকার, এটা চলে গেল, তো লোকযুক্ত অ মানে কয়সন্ত অ হয়ে গেল ক, লোক অজ্ঞ। এই যেটা বলছি এটা কিন্তু কথায়ন ব্যাকরণের সূত্র আছে,
অধোত্থিতমস্বরং স্বরেণ বিয়োজায়, মানে স্বরবর্ণের দ্বারা ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা করে নিতে হবে। তার সন্ধির নিয়ম হলো দিয়ে শেষে হচ্ছে নয়ে পরং যুক্তে, যেখানে ঠিকঠাক মনে হবে সেইখানে ওটাকে জুড়ে দিতে হবে ব্যঞ্জন, মানে এই সন্ধির পরে লোক অজ্ঞ এটা পড়ে রয়েছে, এটা কেটে চলে গেছে, জুড়ে দাও এখানে লোক অজ্ঞ। এটা কাতন্ত্র সংস্কৃতের ব্যাকরণ আছে, সেই ট্র্যাডিশনের মধ্যে আসছে, ভেঙে ভেঙে দেখানো হবে। মোস্ট প্রবাবলি ওই একটা কী আছে, হেমচন্দ্রের ব্যাকরণেও বোধহয় এটা ব্যবহার হয়েছে। কিন্তু এই পদ্ধতিটা মানে এটা অ্যাকচুয়ালি সংস্কৃত থেকে আসছে, কিন্তু বাংলা সন্ধির ক্ষেত্রে এইটা ইউজ হয় না। এতে খুব সুন্দরভাবে সন্ধি আরও বোঝা যায়। লোকজ্ঞ হলো এবার পঞ্চ ইন্দ্রিয়ং, পঞ্চতে অ আছে, ইন্দ্রিয়তে ই আছে, অটা কাটলো, ই চলে এলো এইখানে পঞ্চেন্দ্রিয়ম। যস্য ইন্দ্রিয়ানি, সেম উদাহরণ, যস্যতে অ আছে, ইন্দ্রিয়ানি ই আছে, অটা কাটলো, ই চলে এলো যস্যিন্দ্রিয়ানি। পরবর্তী স্বর যদি অসমান হয় তাহলে অনেক সময় লোপ পায়। অসমান মানে কি, মানে যেমন অ আ হচ্ছে অ্যাকচুয়ালি সমান ধরায়, মানে হর্ষ দীর্ঘ ভেদ, তো হর্ষই দীর্ঘই সমান, হর্ষ দীর্ঘ সমান, কিন্তু এরা যদি একে অপরের সাথে হয় তাহলে অসমান। মানে অ এর সাথে যদি ই হয় বা ই এর সাথে যদি উ হয়, বা যে কোনো ভ্যারিয়েশন ই এর সাথে অ হচ্ছে, উ এর সাথে অ হচ্ছে, তো তখন হচ্ছে অসমান। তো ইন দ্যাট কেস যদি অসমান স্বরের সংযোগ হয় সেক্ষেত্রে ইন জেনারেলি পরবর্তী স্বর যেটা সেটা লোপ পাবে। তাহলে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে ছায়াযুক্ত ইব, এখানে ভাঙলে কী হবে, ছায়াতে আছে আ, ইবর ই, নিয়ম কি, পরবর্তী স্বর লোপ পাবে, তাহলে এটা কাটলো, আর রইল পড়ে, পরবর্তী অসমান বর্ণ ই সেটা লোপ পাচ্ছে, আর জুড়ে দেওয়া হলে হচ্ছে ছায়া ব। এবার এইখানে পরস্বরের লোপ হচ্ছে বলেই বাংলা অ্যাপোস্ট্রফি দেয়া হচ্ছে, রোমান স্ক্রিপ্টে এইভাবে লেখা হয় ছায়া, ইবটার জায়গাতে একই অ্যাপোস্ট্রফি বসলো। এরপরে উদাহরণ দেওয়া আছে, এখানে এই ছায়াবটা পুনরায় চলে এসেছে। পরবর্তীকালে ইতিযুক্ত অপি, ইতির ই আছে, অপির অ আছে, পরস্বর লোপ পাবে, তাহলে অ গেল কেটে, ইতি পি, এইখানে অ্যাপোস্ট্রফিটা দেওয়া যায়। তারপরে দেবতা নু অসি, নু এতে উ আছে, অসিতে অ আছে, অ গেল কেটে, দেবতা নুসি। বন্দে অহং, এ আছে অ আছে, অ গেল কেটে, বন্দে হং অ্যাপোস্ট্রফি। সো অহং, ও আছে অ আছে, অ গেল কেটে, সো হং। চক্ষু ইন্দ্রিয়ং, উ আছে, ইন্দ্রিয়ের ই আছে, ই গেল কেটে, চক্ষুন্দ্রিয়ং। কথা এবকা, আ আছে কথাতে, এবকাতে এ আছে, এ গেল কেটে, কথা বকা। পাত এব, ও আছে, এ আছে, এ গেল কেটে, পাত ব। মোগল্লানো, মোগল্লানো হয়ে গেছে, এটা গয়ে গ হবে। মোগল্লানো অসি, মোগল্লানো ও আছে, অসিতে অ আছে, অ গেল কেটে, মোগল্লানসি। সইয়া ইতি, সইয়াতে আ আছে, ইতিতে ই আছে, ই গেল কেটে, সইয়াতি। যস্য ইদানি, যস্যতে অ আছে, ইদানি ই আছে, ই গেল কেটে, যস্য দানি। এ অকালে ইব, অকালেতে এ আছে, ইবতে ই আছে, ই গেল কেটে, অকালে ইব। তে যুক্ত অপি, তেতে এ আছে, অপি অ আছে, অ গেল কেটে, তে পি। চত্তারো ইমে, চত্তারোতে ও আছে, ইমেতে ই আছে, ই গেল কেটে, চত্তারো মে। বসলো ইতি, ও আছে বসলোতে, তারপরে ই গেল কেটে, বসলোতি। পনযুক্ত ইমে, পনতে অ আছে, ইমেতে ই আছে, ই গেল কেটে, পনমে। আবার এটা একটা আর একটা প্রয়োগ হয়, সেটা হচ্ছে যদি পরস্বরের লোপ করে দেয়া হয় তাহলে পন, মানে অ আছে ই আছে, অটা কাটলো, তাহলে এখানে রইল ই, ই এখানে ঢুকে গেলে কী হবে, পনিমে। এইরকম তো কাউন্টার জায়গাটা কেউ খেয়াল রাখলে একটাই হবে। ধরা যাক চত্তারোমে, এখানে
পরস্বরের লোপ পাচ্ছে ই, যদি বলি পূর্বস্বরের লোপ পাচ্ছে তাহলে কি হবে, মানে চত্বার ও ই মে এরকমভাবে হচ্ছে। তাহলে পূর্বস্বরের লোপ করব, এরা চলে গেল, রইল ই মে, এটা কি হয়ে গেল, রটাই ইতে জুড়ে গেলে চত্বার ই মে হলো। এই প্রসেসটা শিখতে হবে, এখানে এই উদাহরণগুলো মুখস্থ করাটা উদ্দেশ্য নয়, এই কারণে এটা ভেঙে ভেঙে দেয়া হয়েছে। এবং যেগুলো বললাম সেগুলো বাড়িতে যখন পড়বে অভ্যাস করবে, এটা মুখস্থ করাটা বিষয় নয়, প্র্যাকটিস করাটা হচ্ছে বিষয়। সেটার ওপর ভিত্তি করে পরবর্তীতে ট্রান্সলেশনগুলো সুবিধা হবে। এইবারে যে লোভ যে হলো তারপরেও কিছু আরও চেঞ্জ হয়, যেটা এর আগে বলছিলাম, যে লোভ ছাড়াও মানে একাধিক পরিবর্তন হয়, লোপের পরে হয়তো আদেশ হলো, তারপরে হয়তো আগম হলো, একাধিকও কোনো কোনো ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় যে তা না। তার মধ্যে একটা হচ্ছে লোভ হলে অবশিষ্ট যে স্বর আছে সেটা অনেক সময় অ থেকে আ হয়, হর্ষই থেকে দীর্ঘই হয়, হর্ষউ থেকে দীর্ঘ হয়, অর্থাৎ কখনো কখনো দীর্ঘ হয় অবশিষ্ট স্বরবর্ণ যেটা আছে। তো পূর্বস্বরের লোপ পাওয়ার পর যে দীর্ঘ আদেশ সেটার উদাহরণ এখানে দেখা হবে। তত্রযুক্ত অয়ং, তত্রতে কি আছে, লাস্টে অ আছে, অয়ংয়ের অ আছে, এইটা ভুলবশত হয়ে গেছে, ইটা এই অয়ংয়ের অ আছে, এটা ইটা হবে না। আচ্ছা, তো এইখানে পূর্বস্বরের লোপ হবে, পূর্বস্বরের লোপ করলে তাহলে এখানে একটা অ রইল পড়ে, এই অটা কাটছে। এবার এই অ যে রইল পড়ে এর এখানে দীর্ঘ হবে, পূর্বস্বর লোপ পেয়েছে, তারপর এ এখানে দীর্ঘ হয়ে যাচ্ছে, দিয়ে হয়ে গেল আ। তো তত্ত্বযুক্ত আ, এই মানে এই ওই ইয়ংটুকু পড়ে আছে, এবার এটাকে জুড়ে দিলে তত্ত্বযুক্ত আয়ং, তত্রায়ং। রোমান স্ক্রিপ্টটা ভীষণ আছে, সেটা হচ্ছে এই যে তত্রর প্রথম অটা লোপ পেয়েছে, এই জন্য এইখানে অ্যাপোস্ট্রফি দিয়েছে। আর এইটা একটা সাইন আছে যে এই তত্রয়ং রোমান স্ক্রিপ্টে লিখলে কী হবে, তত্র অয়ং, এই অটা লোপ পেয়েছে, এইখানে অ্যাপোস্ট্রফি দিল, এই যে অবশিষ্ট অ ছিল সে হচ্ছে দীর্ঘ হয়েছে, মানে এ আসলে দীর্ঘ না কিন্তু সন্ধির কারণে দীর্ঘ হয়েছে, ওই জন্য একে এই ক্যাপ দিয়ে দেখাচ্ছে। নর্মাল আ হচ্ছে এইটা, এ হচ্ছে প্রকৃত স্বর, কিন্তু এ আসলে না, এখানে সন্ধি হয়েছে বলে একে দীর্ঘ করে দেওয়া হয়, সেই জন্য এটাকে এই ক্যাপটা বসানো হয়, এই তত্রায় এইভাবে লিখেছে। এবারে পরপর উদাহরণ আছে, এই তত্রয়ং পুনরায় এখানে দেওয়া হয়েছে। তারপর দেখো তদাযুক্ত অহং, আ আছে অ আছে, আ গেল কেটে, পরবর্তী অ যেটা আছে সেটা হয়ে গেল আ, তদাহং। ইয়ানি ইধ, ই আছে ই আছে, প্রথম ই কেটে গেল, অবশিষ্ট ই যেটা সেটা হলো দীর্ঘ, ইয়ানি ধ, মানে এটা হচ্ছে ইয়ান ইধ, পরের স্টেপ হচ্ছে এই দীর্ঘই হলো ইধ, তারপর জুড়ে দিয়ে ইয়ানি ধ। তারপরে বহুযুক্ত উপকারও, উ আছে উ আছে, একটা উ গেল কেটে, প্রথম উটা, তারপরে উটা দীর্ঘ হয়ে গেল, বহু উপকার। ইদানি যুক্ত অহং, ই আছে অ আছে, ইটা গেল কেটে, অ হয়ে গেল দীর্ঘ, তাহলে ইদানাহং। তারপরে যেটা আছে সচে যুক্ত অয়ং, সচেতে আছে এ, অয়ং আছে অ, এ গেল কেটে, অ হলো দীর্ঘ, সচায়ং। তথাযুক্ত উপমং, আ আছে উ আছে, আ গেল কেটে, উ হলো দীর্ঘ, তথুপমং। অপস্যুত অয়ং, অপস্যুত ও আছে, অয়ংয়ে অ আছে, ও গেল কেটে, অ হলো আ, অপস্যুতায়ং। মধুযুক্ত উদকং, এখানে উ আছে, এই উ লোপ পেল, এই উ দীর্ঘ হলো, মধু উদকং। ইতর যুক্ত ইতর, ইতরতে শেষে অ আছে, পরের ইতরর ই আছে, অ গেল কেটে, হর্ষই হলো দীর্ঘ, ইতরি ইতর।
এগুলো না রোমান স্ক্রিপ্টে লিখলে একদম ঝরঝরে হয়ে যাবে, মানে এই রকম ই ত র, ই ত র, এইটা গেল কেটে, এইটা হলো দীর্ঘ, ইতরি ইতর। শ্রদ্ধাযুক্ত ইধ, এটা যারা বাড়িতে পড়বে, পাশে তো এত জায়গা, সেখানে রোমান স্ক্রিপ্টে লিখে নিতে পারো, মানে রোমান স্ক্রিপ্টও প্র্যাকটিস হবে প্লাস জিনিসটা ঝরঝরে হবে। শ্রদ্ধাযুক্ত ইধ, শ্রদ্ধাতে আছে আ, ইধতে আছে ই, আ গেল কেটে, হর্ষই হলো দীর্ঘই, সদ্ধিধ। বি যুক্ত উপসম, এখানে ই আছে, উপসম উ আছে, ই গেল কেটে, উ হলো দীর্ঘ, বু উপসম। কম্ম যুক্ত উপনি, এটা শয়েশ হবে, উপনিশ্চয়। এখানে অর্থ বোঝাটা গুরুতর না, এখানে হচ্ছে প্রসেসটা বুঝতে হবে যে কীরকমভাবে হচ্ছে। উপনিশ্চয় মানে কি, এখানে ইতরিতর মানে কি, সদ্ধিদ উপসম, জাস্ট বর্ণটা অবজার্ভ করার চেষ্টা করো। কম্মযুক্ত উপনিশ্চয়, কম্মতে অ আছে, উপনিশ্চয়ে উ আছে, অ গেল কেটে, উ থেকে দীর্ঘ হলে কম্মুপনিশ্চয়। আচ্ছা, এরপরে সেম জিনিস, শুধু পরবর্তী স্বরলোপের পরে দীর্ঘ আদেশ হবে। প্রথম উদাহরণটা ডিটেলসে আছে, দেবযুক্ত ইতি, তাহলে এখানে অ প্লাস ই আছে, পরবর্তী স্বরের লোপের কথা বলে, তাহলে পরবর্তী স্বর লোপ পেলে ইটা গেল কেটে, অসমান স্বরবর্ণ লোপ পেল, অবশিষ্ট অ হয়ে গেল আ, দীর্ঘ হলো, তাহলে দেবাতি, এইখানে অ্যাপোস্ট্রফিটা দেয়া যায়, এই যে রোমান স্ক্রিপ্টে দেয়া হয়েছে। আর এইটা যেহেতু দেব আসলে অকার ছিল, তারপরে আবার দীর্ঘ হয়েছে, এই জন্য এইখানেই ক্যাপ বসাচ্ছে, মানে এটা দেবা না লিখে, এইটা না নিয়ে এইটা লিখছে। যদি এটা সবসময় ইউজ হয় না, এবং এখন অ্যাট প্রেজেন্ট পিটিএস তাদের রুলসে বলেছে যে এই ক্যাপ দেওয়া হবে না, এই আটাই বসাবে, দরকার নেই। স্টিল তোমাদের দেখবে কোশ্চেনে অনেক সময় দেখতে পাবে, বা ডিএল বড়ুয়ার যে বই আছে ইত্যাদিতে, আর তোমাদের তো রোমান স্ক্রিপ্টে কিছু লিখতেও হচ্ছে না। এরপরে আচ্ছা, ওই দেবাতি এটাই আছে, বীর্যযুক্ত ইব, তো এইখানে বীর্যুতে উ আছে, ইবতে ই আছে, পরস্বরের লোপ পাবে, তাহলে ই গেল কেটে, হর্ষও হলো দীর্ঘ, ও এটা তো দীর্ঘ হয়ইনি, লিখতে হবে। আরে এটা দীর্ঘ হবে, বীর্যুব। বি যুক্ত অতিনামিতি, বিতে ই আছে, অতিনামিতি অ আছে, অ গেল কেটে, ই রইল পড়ে, হলো দীর্ঘই, বি ইতি নামিতি। এরপরে সাধুযুক্ত ইতি, সাধুতে উ আছে, ইতির ই আছে, এখানে পরস্বরের লোপ পাবে, ই গেল কেটে, হর্ষৌ থেকে হয়ে গেল দীর্ঘ, সাধুতি। কিংসুযুক্ত ইধ, উ আছে, ই আছে, পরস্বর লোপ পেল, হর্ষৌ হলো দীর্ঘ, কিংসুধ। লোকস্য ইতি, অ আছে, লোকস্যতে ই আছে, ই গেল কেটে, অ হলো দীর্ঘ, আ, লোকস্যাতি। সংঘাটি অপি, সংঘাটিতে ই আছে, অপিতে অ আছে, পরস্বর লোপ পেল, ই হয়ে গেল দীর্ঘ, সংঘাটিপি। হেতুযুক্ত অপি, হেতুতে উ আছে, অপিতে অ আছে, অ গেল কেটে, উ থেকে দীর্ঘ হলে হেতুপি। এবার হচ্ছে লোপ হওয়ার পরে কিছু অসবর্ণ আদেশ হয়। এখানে কিন্তু এটাকে থিওরিটিক্যালি বুঝতে হবে যে লোভ হয় পূর্বস্বর বা পরস্বরের লোভ, লোভ হওয়ার পরে কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘ হয়, কোনো কোনো ক্ষেত্রে অসবর্ণ হয়। অসবর্ণ বলতে এখানে হর্ষই বা দীর্ঘইয়ের জায়গায় হবে এ, হর্ষৌ বা দীর্ঘের জায়গায় হবে ও, এদেরকে অসবর্ণ বলা হচ্ছে। উদাহরণ দেখা যাক, বুদ্ধস্ব ইব, তাহলে বুদ্ধস্ব ইব, এটাকে যদি ভাঙি কি হচ্ছে, বুদ্ধস্বতে আছে অ, ইবতে আছে ই, এবারে প্রথমে লোপ হবে, তাহলে পূর্বস্বরের লোপ হলো, অ গেল কেটে, ই পড়ে রইল, ই থেকে এবার হচ্ছে এই অসবর্ণ আদেশ হবে, ইটা চেঞ্জ হয়ে হয়ে গেল এ, অবশিষ্ট যে ই পড়েছিল, মানে পূর্বস্বরের লোপ হয়েছে, তারপরে পরের ইটা রয়ে গেছে, এ কনভার্ট হয়ে যাচ্ছে এতে। এবার এটাকে জুড়ে দিলে বুদ্ধ শয়ে শয়ে যুক্ত এ, বুদ্ধ সেব,
রোমান স্ক্রিপ্টে লিখলে এই যে এইখানে লোপের চিহ্ন বসালো, ইবর জায়গায় এ হলো, বুদ্ধস্যেব। পরেরটা সেম জিনিস, যে চন্দ্রযুক্ত উদয়, চন্দ্র এটা কাটলে হচ্ছে অ আছে শেষে, উ আছে, দুটোর মধ্যে সন্ধি হবে, পূর্বস্বর লোপ পেলো, অ গেল কেটে, এই যেটা দেখানো হলো। উ যে অবশিষ্ট আছে সে হলো অসবর্ণ, উ থেকে হলো ও, এবার জুড়ে দিলে চন্দ্রোদয়। এবার এইখানে বুদ্ধস্ব হচ্ছে আলাদা শব্দ, ইব হচ্ছে আলাদা শব্দ, কিন্তু চন্দ্রোদয়েতে চন্দ্র আর উদয় হচ্ছে এটা সমাসবদ্ধ শব্দ। অ্যাকচুয়ালি বুদ্ধস্ব বিভক্তিযুক্ত আছে, দ্যাট ইজ সেটা আলাদা হোক, একটা সেপারেট ওয়ার্ড হচ্ছে। ইব হচ্ছে একটা ইনডিক্লাইনেবল, কিন্তু চন্দ্রতে কোনো বিভক্তি নেই, এই কারণে এখানে অ্যাপোস্ট্রফি বা এটাকে আলাদা ওয়ার্ড হিসেবে ধরা হয় না। এটা একটা টার্ম বলে, এক্সটার্নাল সন্ধি বা পদান্ত সন্ধি বলে, মানে দুটো বিভক্তিযুক্ত যে পদ হচ্ছে তার মধ্যে সন্ধি হলেই তখন এই অ্যাপোস্ট্রফিগুলো বসায়, ভিতরে বসায় না। এরপরে এক্সাম্পল আছে, এই বুদ্ধের সেবা যেটা বলা হলো। এরপর হচ্ছে জিনযুক্ত ইরিটম, পূর্বস্বরের লোপ হলো, অ গেল কেটে, দীর্ঘই থেকে হলো এ, জিনে রিতম। চন্দ্রযুক্ত উদয়, এটা তো বলা হয়েছে। যথাযুক্ত উদকে, যথাতে আছে আ, উদকে আছে উ, প্রথমটা লোপ পাবে, আ গেল কেটে, উ থেকে হলো ও, অসবর্ণ আদেশ হলো যথোদকে। উপযুক্ত ইতি, উপতে আছে অ, ইতিতে ই, অ গেল কেটে, ই থেকে হলো এ, উপেতি, এই সব অসবর্ণ আদেশ হবে। ন যুক্ত উপেতি, নতে আছে অ, উপেতিতে উ, অ গেল কেটে, উ থেকে ও, নোপেতি। উদধিযুক্ত উমি, উদধিতে আছে ই শেষে, উমিতে আছে উ, ই গেল কেটে, উ থেকে হচ্ছে ও, উদধমি। অবযুক্ত ইচ্ছ, অবতে আছে অ, ইচ্ছতে আছে ই, অ গেল কেটে, ই থেকে হলো এ, অবেচ্ছ। লোপের পরে কোনো কোনো সময় জকার বা বকারের আদেশ হয়। এগুলো মানে এই যে অত্যন্ত টাইপের যেগুলো আমরা পড়েছি তার থেকে কিন্তু এক্সপ্লেনেশনটা আলাদা হবে, মানে পালিতে। এবং পালিতে যে আলাদা হয় সেটা কিন্তু সঙ্গত কারণ আছে, মানে পালির যে সন্ধির প্রবৃত্তি সেটা বাংলা বা মানে সংস্কৃতে যেরমভাবে হয় সেরমভাবে নয়, এই কারণেই এই জিনিসগুলো উদ্ভূত হয়েছে। তো বলছে কখনো কখনো হর্ষই দীর্ঘই বা এ এর জায়গায় য় হয়, হর্ষও দীর্ঘ ও এর জায়গায় ও হয়, মানে এটা অ্যাকচুয়ালি য় ব যেগুলো হয় সেইগুলো। তো জকার জফলা হয়ে প্রায়শই বর্ণ পরিবর্তনের নিয়মে পরিবর্তিত হয়, এটা আমরা পরে উদাহরণে দেখব। আচ্ছা, সপ্তমী যুক্ত অর্থে, তাহলে সপ্তমী এখানে আছে দীর্ঘই শেষে, অর্থের আছে অ। তো এখানে এই যে জ আছে এখানে কিন্তু লোপ হচ্ছে, এখানে লোপের পরে কেন লেখা হয়েছে? অ্যাকচুয়ালি এটা লোপের পরে নয়, কথাটাই এখানে ভুল আছে। আচ্ছা, এখানে কিন্তু কেউ লোপ পাচ্ছে না, তো ই যে আছে ই পরিবর্তিত হলো জয়েতে। এইবারে তাহলে এটাকে বর্ণ বিশেষণে সাজালে কীরকম? ময় হসন্ত, জয় হসন্ত, অ, ময় জফলা, তয়ে থয়ে একা, সপ্তম অর্থে। এখানে কিন্তু লোপ হচ্ছে না, এটা কেটে নেবে। রোমান শিফটে লিখলে এরকম হচ্ছে সপ্তম অর্থে। এবার অনেক সময় এটাকে সেপারেট করে লেখে, মানে সপ্তম্য অর্থে, কিন্তু উচ্চারণটা সপ্তমী অর্থে একবারই হবে। মানে মেন ওয়ার্ড কী ছিল? সপ্তমী প্লাস অর্থে, ইটা কনভার্ট হয়েছে ওয়াইতে, এই জন্য এটাকে ওয়াই করে এখানে স্পেস দিচ্ছে, কিন্তু এটা অসঙ্গত পদ্ধতি। এটা নিয়ে একটা আমার যে সুপারভাইজার এবং আমি মিলে একটা দিয়েছিলাম যে এইটা ট্র্যাডিশনাল পদ্ধতি নয় এবং এতে উচ্চারণে অসুবিধা হয়। এই কারণে অনেকে এখন ওই অ্যাকচুয়ালি এগুলো ইউরোপিয়ান পদ্ধতিতে এইভাবে টেক্সটগুলোকে পড়া শুরু করেছিল। এই যে একবারে অখণ্ড লেখা, এটাই হচ্ছে
মানে বেশি উপাদেয়, সত্যম অর্থে। কারণ এই ছাড় দিলে অনেক সময় উচ্চারণটা মানে চোখের পীড়া হয় এবং উচ্চারণে অসুবিধা হয়। আচ্ছা, এবার পতি এক, পতি এখানে ই আছে, একতে এ আছে, ইটা করে দেওয়া হলো জ, জুড়লে কি হবে, তয়ে জফলা একার, প্রত্যেক। এই যে প্রত্যেক হলো, এইটা তয় জফলাটাকে কয়ে কয়ে বানালে হয়ে যাচ্ছে পচ্ছেক। এগেন এইটার কিন্তু পালি ব্যাকরণে আলাদা ব্যাখ্যা আছে, কিন্তু এইটা তোমাদের বোঝার সুবিধার জন্য বা তোমরা যখন কোথাও কিছু কারণ দেখবে সেইটার ক্ষেত্রে এইভাবে এটাকে মনে রাখা যেতে পারে, সেই জন্য এইভাবে দেয়া হয়েছে। এরপরে অজ্ঞি অগার, অজ্ঞিতে আছে ই, অগারতে অ আছে, ইটা হয়ে গেল জ, মানে ই আর অ এই দুটো মিলে জ হবে। ও দুটো মিলে হিসেবে পরবর্তীতে দেখানো হয়েছে কি, সবইতেই তো এরকমই হচ্ছে। আচ্ছা, তো এখানে জ হয়ে গেলে তাহলে গয়ে, গয়ে ইয়ের জায়গায় জফলা হবে, অজ্ঞাগার। আর এই অটা যেটা ছিল সেটা আরও এক স্টেপে গিয়ে এটা আ হয়ে যাচ্ছে, এটা যেটা এখানে লেখা নেই। সব জায়গায় হয় না, মানে এখানে হচ্ছে সব নিয়মগুলো খাটছে, মানে দীর্ঘ আদেশ খাটছে, কোথাও একার আদেশ খাটছে, মাল্টিপল নিয়ম কিছু কিছু জায়গায় হচ্ছে। স্টিল এত যে জটিল সব জায়গায় হয় তা কিন্তু না, মেজর হচ্ছেই পূর্ব স্বরলোপ বা পর স্বরলোপেই কাজ হয়ে যায়, বা যখন মহাপরিনির্বাণ সূত্র আমরা পড়বো সেখানে এগুলো অ্যাপ্লিকেশনগুলো দেখা যাবে। আচ্ছা, এবারে সত্যি অর্থ, সত্যিতে ই আছে, অর্থি অ আছে, ইটা হয়ে গেল জ, সত্যর্থ তয়ে থয়ে তাদের যেমন জফলা বসে যাচ্ছে। পুত্ত তে অহং, এই তে আছে এ আর অ মিলে হয়ে যাচ্ছে জফলা, পুত্ত তেয়াহং। এবার এইটা কি হচ্ছে, রোমানে লিখছি, তে অহং আছে, এইখানে এটা হয়ে গেল ইয়, অহং আছে, অহংটা আবার এখানে দীর্ঘ হয়ে যাচ্ছে, দীর্ঘ হওয়ার বিধান আছে, তো সেই কারণে দীর্ঘ হয়ে গিয়ে এটা ত্যাহং হচ্ছে। নচেত এটা হতো কি, তয়ে জফলা হং ত্যহং, এটা এটা যেমন সত্যি হলে এখানে আকার আসছে না, কিন্তু অজ্ঞাকারতে এখানে আকার আসছে, তো এখানে হচ্ছে অতিরিক্ত একটা দীর্ঘ সন্ধির বিষয় আসছে। স্টিল এইগুলো খুব কম দেখায়, ত্যাহং সত্যত্ব অজ্ঞাকার, এটা শুধু এই জায়গাটা মানে পরিপূর্ণতা আনার জন্য এগুলো দেয়া হয়েছে, যে কোথাও যাতে না আটকায়। তে অহং যেমন ত্যাহং, মে অয়ং হচ্ছে ম্যায়ং, মে আছে এ আর অ, এটা হলো জফলা, অটা আবার দীর্ঘ হলে আ, ম্যায়ং, ম্যায়ং। দাসী অহসিন, দাসীতে আছে ই, ই হলো য়, দাস্যা হোসিন, এই অটা আবার পুনরায় দীর্ঘ হয়ে আকার হয়ে যাচ্ছে। সপ্তমী অর্থে এটা আমরা দেখেছি, তে অজ্জ হচ্ছে ত্যাজ্য, সেম, এটা হলো য়, আর অজ্জ অটা আবার আ হয়ে ত্যাজ্য, মানে নাহলে এটা তয়ে জফলা জয় জয় হতো। পব্বতে অহং, পব্বতে আহং, এটা এটা হলো জ, আর অটা আবার আ হয়ে গিয়ে পব্বতে আহং। এবার বকারের আদেশ, সযুক্ত অহং, সৌতে আছে ও, অহংয়ে আছে ও, অ, ও হলো ব, আর অটা পরিবর্তিত হচ্ছে আতে, স্বাহং। এইখানেই এইরকমভাবে এটা দেখিয়ে দিলে ভালো হয়। এইগুলো এখানে দেয়া আছে। আচ্ছা, অনুযুক্ত এতি, এখানে উ আছে আর এ আছে, উ হলো ব আর এ রইল পরে, তাহলে অনবেতি, এটা রোমানে লিখলে অনু এতি, এই উটা হয়ে যাচ্ছে ব, অন্তস্থ অন্বেতি, বাংলায় লিখলে অন্বেতি নয় ভাই। অথ খো অশ্ব, খো, খোয়ের যে ও আছে তারপরে অশ্বর অ আছে, ওটা হয়ে গেল ব, অথ খস্য। এইখানে অ্যাকচুয়ালি ব যেটা আছে এটাকে উ উচ্চারণ করতে হবে, তাহলে পরিষ্কার আসবে।
খুয়স্য, মানে খুয়স্য। অনুযুক্ত অর্ধমাসম, অনুজ একটু এতি যেমন ছিল সিমিলার, অনুটা উ, উ যেটা সেটা ব হলো, অ জুড়ে গেলে অনবদ্য মাসম। এই সন্ধিটা জানলে অনবদ্য মাসমের মিনিংটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অনু অর্ধ মাস মানে প্রতি অর্ধ মাসে। সুযুক্ত অখ্যাত, সুয়ের উ আছে হলো ব, অখ্যাতর অ আছে কিন্তু অটা আবার দীর্ঘ হয়ে যাচ্ছে আ, স্বাক্ষাত, সুয়াখ্যাত এরকম উচ্চারণ হচ্ছে। নতু এব, নতুতে উ আছে, এবতে এ আছে, উটা হলো ব, ন ত্বেব, এটা অ্যাকচুয়ালি এইখানে স্পেস হবে, ন তু এব, ন ত্বেব। যাবতক অশ্ব, যাবতকতে ও আছে, অশ্বতে অ আছে, ও হলো ব, যাবত ক্বস্য। এরকম প্রয়োগ খুবই কম দেখা যায়, স্টিল প্র্যাকটিস হবে এখান থেকে। সুআগতম হচ্ছে স্বাগতম, সু এর উ হলো ব, আ তো আ আছে, স্বাগতম। এরপরে হচ্ছে যো যুক্ত অয়ং, ওখানে আমি মে অয়ং ম্যায়ং ছিল, এটা যো অয়ং জীবায়ং, এরকম হচ্ছে জীবায়ং। এগুলো খুব কম প্রয়োগ দেখা যায়। ওটা হলো ও ব, আর অটা হলো আ। কোযুক্ত অর্থ কথ্য, ও ছিল, অ ছিল, হয়ে যাচ্ছে ব, কথ্য। খযুক্ত অজ্জ খজ্জ, ও ছিল, অ ছিল, ক্ষয় বা হলো। সুযুক্ত আকারও স্বাকারও, এগুলো সিমিলারগুলো এক জায়গায় রাখা যায়। এই স্বাকারও মানে উ দিয়ে সন্ধি যাবে, স্বাকারও, স্বাগত, স্বাখ্যাত, অন্বেতি, এগুলো এক জায়গায় হচ্ছে, আর ও দিয়ে যেগুলো আছে সেগুলো এক জায়গায় করা যায়। তারপরে বহুযুক্ত আবাদ, উ আছে বহুতে, আবাদতে আ আছে, উটা হলো ব, আবাদর আর রইল বা হলো, বহ বা বাদ। পাতু অকাশি, উ আছে পাতুতে, অকাশির অ আছে কিন্তু অটা আবার আ হচ্ছে, মানে উ থেকে ব হলো, অ থেকে আ, পাত বা কাশি। এবার হচ্ছে আগম সন্ধি। আগম মানে হচ্ছে দুটো স্বরবর্ণের মাঝখানে কিছু চলে আসবে। তো ইন জেনারেল হচ্ছে য়, ও, ম, দ, এইগুলো আসে, খুব কম ক্ষেত্রে আসে ন, ত, র, ল, হ। ট্র্যাডিশনাল গ্রামারে খুব সুন্দর, মানে এটার সন্ধির সূত্র আছে একটা, য়, ব, ম, দ, ন, ত, র, লা, এটা মূর্ধন্য ল হয়, চা, গমা, এটা একবারে হচ্ছে। এটা আমার জব মদন তরল মনে হচ্ছে, কিন্তু যকার, বকার, মকার, দকার, নকার, তকার, রকার, লকার, চ, আগমা, এইগুলোর আগম হয়, এটা সূত্র, জব মদন তরলা চা, আগমা। প্রিভিয়াসলি যাবত মানে সন্ধির নিয়ম দেখলাম সেগুলো সব সূত্র আছে। সরাসরে লোপং বা পরশরূপা, কচাশবন্ধং লুপ্তে, দ্বিঘং রস্য বোচ, সব্যচন্তি, না তার আগে হচ্ছে যে যমেদন্ত সাদেশ বমদুদন্তানং সব্যচন্তি দোধস্য চ এবাদিশ্বরী পুব্যচরস্য, এই স্বরসন্ধি শেষ হলো। কিন্তু এগুলো এমন সিস্টেমে আছে, এটা তোমাদের গ্রামারে যখন ক্লাস করানো হবে তখন মানে পদ্ধতিগুলো শেখানো হবে, তারপর দেবে এগুলো অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারা যাবে। তো এইগুলো আগম হয়, তো কীরমভাবে হয়? বুদ্ধিযুক্ত এব, বুদ্ধিতে কি আছে? ই আছে, এবতে এ আছে, এইখানে মাঝখান থেকে একটা জ আসছে, তাহলে দয়ে দয়ে ই, এটাকে করলে বুদ্ধি বুদ্ধিই রইল, আর অন্তস্থ জ আর এ, এটা হয়ে গেল ইয়ে, ব, ব রইল পড়ে। রোমান স্ক্রিপ্টে কি হয়, এই আগমটাকে দুদিকে হাইফেন দিয়ে দেখায়, বুদ্ধি এ ব। এবার আগমের উদাহরণ দেখা হচ্ছে ন যুক্ত ইদম, এটা খুব সিম্পল, মানে একটা অন্তস্থ চলেছে ন ইদম, বুদ্ধি এব দেখা হলো, তং ইদম হচ্ছে ত ইদম,
এর প্রচুর উদাহরণ আছে, মানে প্রয়োগ হয় কম বেশি। ব আগম হচ্ছে ত্রিযুক্ত অঙ্গুলম, এইখানে একটা ব চলে আসে, ত্রিবঙ্গুলম। পযুক্ত উচ্চতি, পবুচ্চতি। ত্রিযুক্ত অঙ্গিকম, ত্রিবঙ্গিকম। ম আগম হচ্ছে ইধযুক্ত ইজ্জতি, ইধ মিজ্জতি। এইখানে কিন্তু ওই দোদকম ইচ্ছতির মতন অনুস্বার থেকে হচ্ছে না, এটা এমনি একটা ম আসছে। এটা রোমান স্ক্রিপ্টে এইভাবে লেখে, ইধ ম আগম হলো ইজ্জতি। লহু এশ্বতি, লহু মেশ্বতি, এইখানে অদ্ভুতভাবে একটা ম চলে আসছে এবং মটা একারের সাথে জুড়ে যাচ্ছে। ইধযুক্ত আহু, ইধ মাহু। দকারের আগম হচ্ছে অত্তযুক্ত অর্থ, মাঝখানে দ ঢুকে যাচ্ছে। এই দটা পরবর্তী অয়ের সাথে জুড়ে গেলে হচ্ছে দ, অত্ত দত্ত, এর দক্ষ হয়ে গেছে। তাবযুক্ত এব, তাব দেব, এইখানে একটা দ এসেছে, দটা আবার একারের সাথে জুড়ে গেছে, তাব দেব। যাবযুক্ত এব, এখানে দ আসছে একারের সাথে জুড়ে, যাব দেব। এইগুলো একান্তই দেখা যায় না, তাও এখানেই কি বলবো যে এর মান রাখতে, নিয়মের মান রাখতে দেয়া হয়েছে। ইত আয়াতি, ইত নায়াতি, এখানে একটা ন ঢুকছে। চিরং আয়াতি, চিরন নায়াতি, এখানে ন আসছে, পরে আবার এখানে অনুসারের সাথে সন্ধি হচ্ছে, এটা পরে এক্সপ্লেন করা হবে, মানে নিগৃহীত সন্ধিতে, ওটা পড়লে আরও ক্লিয়ার হবে। ত আগম হচ্ছে তসমা ইহ, এখানে ত আসছে, ই জুড়ে গেলে তসমাত ইহ। এগুলো প্রায় প্রয়োগ পাওয়াই যায় না, যস্মা ইহ, যস্মাত ইহ সেম আছে, এইটা দেখতে পাওয়া যায়। অজ্জযুক্ত অগ্নে হয়ে গেছে এটা, গয়ে গয়ে হবে এটা। অজ্জযুক্ত অজ্ঞে, মানে আজ থেকে অগ্রে, অজ্জতজ্ঞে। এইখানে একটা ত আসছে, তটা অয়ের সাথে মিলে গিয়ে এরকম হয়ে গেছে, এটা হচ্ছে অজ্জ ত অজ্ঞে, অজ্জতজ্ঞে। উচ্চারণটা একবারে হবে, অজ্জ ত অজ্ঞে, এরকম না, অজ্জতজ্ঞে, একটা না হবে। র আগমের উদাহরণ হচ্ছে দুযুক্ত অখ্যাত, দুরাখ্যাত, পাতুযুক্ত অহসি, পাতুরহসি। এখানে অ আসছে, এটা র চলে এলো, রটা অয়ের সাথে জড়িয়ে গিয়ে পাতুরহসি। নি উত্তর, নিরুত্তর, এখানে র এলো এইভাবে। ল আগম হচ্ছে, এই লটা কিন্তু অ্যাকচুয়ালি মূর্ধন্য ল। ছ যুক্ত অভিঞা, এটা ডবল হবে। এখানে ল ঢুকলো, ছড় ভিঞা। ছ যুক্ত অংশ, ছড়াংশ। আর একটা প্রসিদ্ধ আছে যেটা তোমাদের এসেতে পড়তে গেলে পাবে, সেটা হচ্ছে ছ যুক্ত আয়তনম, ছড়ায়তনম। এটাকে সলায়তনমও বলে, ইকুয়াল টু সরায়তন। দর্শনার জায়গায় মূর্ধন্য ল হচ্ছে। এটাকে বোধ একদিকে হচ্ছে আমরা, মানে যদি ফোনেটিক্যাল চেঞ্জের দিক থেকে দেখি, সেখানে দর্শনার জায়গায় ল হচ্ছে, এটা ভাবা যায়। আবার পালি সন্ধি, তার আবার নিজস্ব একরকম প্রসেস আছে, এইভাবে হচ্ছে। তো স্বরসন্ধি যেগুলো মোটামুটি হলো, তার মেজর বিষয় হচ্ছে এই লোপ, হয় পূর্ব স্বরলোপ বা পর স্বরলোপ। আর লোপ হওয়ার পরে খুবই কম ক্ষেত্রে ওই অসবর্ণ আদেশ, দীর্ঘ আদেশগুলো দেখা যায়, তাও মোটামুটি দেখা যায়, হয় যে না তা না। কিন্তু লোপ সন্ধি ব্যতি রেখে যে এই জকার বকার আদেশ বা এখানে আগম সন্ধি বলা হচ্ছে, এটা খুবই মাইনর। তোমরা যখন টেক্সটগুলো পড়বে দেখবে অতটা আসবে না। তো মেজর হচ্ছে এই পূর্ব স্বরলোপ, পর স্বরলোপ, ওই জায়গাটার অ্যাজামশানটা ভালো করে ধরতে হবে।